নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার মামলায় হাজী সেলিমের বাসভবনে অভিযান, ছেলে ও তার সহযোগীকে 1 বছর করে কারাদণ্ড। বিসর্জনের বিষাদে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, কল্যাণময়ী রূপে থাকবেন দেবী, প্রত্যাশা ভক্তদের। প্রথম ধাপে মেট্রো রেল চালু হবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, জানুয়ারিতে আসছে 5টি ট্রেন সেট। বিমান যাত্রীদের উপর নতুন ফি আরোপ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত বেশিরভাগ সমর্থক, কমছে সহিংসতার উদ্বেগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলা মামলার আসামিদের ধরতে সংসদ সদস্য হাজী সেলিমের লালবাগের বাসার অভিযান চালিয়েছে র্যাব। এ সময় তার ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইরফান সেলিম সহ দুজনকে হেফাজতে নেওয়া হয়। পরে তাদেরকে 1 বছরের কারাদণ্ড দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদিকে মামলার আরেক আসামি মিজানুর রহমানকে 1 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ মামলায় মোট আসামি 7 জন, এর মধ্যে 3 জন অজ্ঞাত। আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। রোববার সন্ধ্যার পর রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি। এ সময় গাড়ি থেকে কয়েকজন নেমে ওয়াসিফকে মারধর করেন। গাড়িতে আরও অনেকের সাথে ছিলেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। পরে এ ঘটনায় মামলা করেন ওয়াসিফ। এর আগে পুলিশ হাজী সেলিমের সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমন্ডি থানায় নিয়ে যায়। মামলার অভিযোগে বলা হয়, গাড়িতে আরও ছিলেন হাজী সেলিমের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু ও মোহাম্মদ জাহিদ এবং গাড়ি চালক মিজানুর রহমান। অভিযোগের তথ্য বলছে, ওয়াসিফ গাড়ির ধাক্কা সামলে মোটরসাইকেল থেকে নেমে আসার সঙ্গে সঙ্গে জাহিদ, দীপু এবং অজ্ঞাত পরিচয়ে আরও 2-3 জন অশালীন ভাষায় গালিগালাজ করতে করতে গাড়ি থেকে নেমে আসে এবং মারধর শুরু করে। এদিকে লালবাগে হাজী সেলিমের বাসভবনে অভিযান চালিয়ে ইরফান সেলিম ও মোহাম্মদ জাহিদকে হেফাজতে নিয়েছে র্যাব। অভিযান চলার সময় এই বিষয়ে কথা বলে র্যাব। আমরা সর্বমোট 2 জনকে সাময়িকভাবে র্যাবের হেফাজতে নিয়েছি। একজন হচ্ছেন মূল অভিযুক্ত ইরফান সেলিম, দ্বিতীয়ত জাহিদ যিনি আছেন, যিনি ইরফান সেলিমের একজন দেহরক্ষী। দুজনেই গতকাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুজনকেই আমরা র্যাবের হেফাজতে নিয়ে এসেছি। নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলা মামলার আসামি গাড়ি চালক মিজানুর রহমান আছেন পুলিশের হেফাজতে। প্রত্যেকটা সিসি ক্যামেরা নিয়েই আমরা ইতিমধ্যে কাজ করা শুরু করেছি, বিশ্লেষণ পর্যায়ে রয়েছে এবং আমরা পুঙ্খানুপুঙ্খ দেখে এই ব্যবস্থা নেব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। এই ঘটনা যেই ঘটিয়েছেন সে জনপ্রতিনিধি হোক, আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে তাকে আমরা অবশ্যই শাস্তির মুখোমুখি করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার সব আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় আসামিদের ধরতে সংসদ সদস্য হাজী সেলিমের বাসভবনে 7 ঘণ্টা অভিযান চালিয়েছে র্যাব। এ সময় তার বাসা থেকে আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, মদ, বিয়ার এবং বিপুল পরিমাণ ডিভাইস জব্দ করা হয়। সোমবার বেলা 12টার দিকে রাজধানীর পুরান ঢাকার দেবীদাস ঘাট প্লেনে হাজী সেলিমের বাসভবন ঘিরে ফেলে র্যাব। এরপর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে টানা অভিযান চলে সেখানে। তল্লাশির সময় ইরফান সেলিমের বিছানার নিচ থেকে অবৈধ পিস্তল জব্দ করা হয়। জব্দ করা হয় গুলি। র্যাব কর্মকর্তারা জানান, পিস্তল ও গুলির কোনো লাইসেন্স নেই। আর জব্দ হওয়া ওয়াকিটকিগুলো শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করেন বলে জানানো হয়।
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনে শেষ হলো পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। আনন্দময়ী মা ফিরে যান কৈলাসে। ভক্তদের মনে হিমালয় নন্দিনীর বিদায়ের বিষাদ। শুভ বিজয়াতে ত্রিলোকদর্শিনী দেবীর কাছে ভক্তদের আকুতি, যেন তিনি সব সময় ধরা মাঝে সত্য, সুন্দর ও কল্যাণ রূপে বিরাজমান থাকেন। এরশাদ আলীর ক্যামেরায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বিজয়া দশমী তো ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর কাসর ঘণ্টায় মুখর মায়ের মন্দির মণ্ডপ। তবে সবকিছু ছাপিয়ে ভক্ত মনে প্রকট বিষাদের সুর। মা ফিরে যাবেন কৈলাসে স্বামী গৃহে। সকালে দর্পণ স্নানের মধ্য দিয়ে শুরু হয় দশমী বিহিত পূজা। ফুল, জল, বিল্লপত্র সহ নানা উপাচারে মায়ের অর্চনা করা হয়। বরণ করা হয় মাকে। মা দেশ ও জাতিকে তথা সারা পৃথিবীকে তুমি করোনা মুক্ত করে আমরা যেন একটি নূতন সূর্য এই পৃথিবীতে দেখতে পাই। দশমী পূজা শেষে শাস্ত্রীয় নিয়মে পিতলের পাত্রে দর্পণ বিসর্জন দেয়া হয়। আর এর মধ্য দিয়েই শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুরেই পূজার ঘট বিসর্জন দেয়া হয়। মাকে সন্তুষ্ট করতে পারছি বলেই মা শান্তভাবে যাচ্ছে, কিছু দিয়ে যাচ্ছে আমাদের। মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা। মঙ্গল প্রার্থনা করেন সমগ্র বিশ্বের কল্যাণে। করোনা পরিস্থিতির কারণে কিছু বিধিনিষেধ ছিল, তারপরেও সুস্থ পরিবেশে একটা কিভাবে পূজা উদযাপন করা যায়, করোনার কাছ থেকে আমরা এটাও শিখলাম। তবে আশা করি সামনের বছর আমরা ভালোভাবে করতে পারবো। করোনা ভাইরাস এবং যত দুঃখ সব উনি নিয়ে যাবেন, যত শান্তি সুখ আমাদের দিয়ে যাবেন। মানুষের মনের ভিতরে যে ওষুধটা আছে সেই ওষুধটার যেন সে বিনাশ করে। সব পাপ অনাচার সব দূরীভূত হয়ে যাবে। মহামারী এই কোভিড-19 থেকে আমরা যেন পরিত্রাণ পাই, সেজন্য আমরা মায়ের নিকট প্রার্থনা করি। সারা দেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারায় সন্তুষ্টি আয়োজকদের। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি যে সহায়তা করছে এই সময়ে এভাবে পূজা হয়েছে, আমরা আনন্দিত। করোনা মহামারীর কারণে সিঁদুর খেলার আয়োজন নেই, তবে মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে একে অন্যের মঙ্গল কামনা করেন ভক্তরা। হিমালয় নন্দিনী দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায়, যার ফল অশুভ। মা কৈলাসে ফিরে যাবেন গজে। এর অর্থ বসুন্ধরাকে শস্যে পূর্ণ করার আশীর্বাদ দিবেন। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। মায়ের আশীর্বাদে পৃথিবী করোনা মুক্ত হবে, এমন বিশ্বাস ভক্তদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী শরতে আবার ফিরবেন উমা, ধরণীকে দেবেন শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বর। এমন প্রত্যাশায় দেবী দুর্গাকে বিদায় জানালেন ভক্তরা। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বিজয়া দশমীর দিনে মর্ত থেকে কৈলাসে ফিরে যান দেবী দুর্গা। বিদায়ের দিনে তাই সকাল থেকে সারা দেশের মন্দির মণ্ডপে ছিল বিষাদের সুর। শেষবারের মতো আশীর্বাদ কামনায় ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন। সেই সাথে চলে ঢাকের বাদ্য, সিঁদুর খেলা, শঙ্খ, উলুধ্বনি ও মন্ত্রপাঠ। করোনার কারণে প্রতিমা বিসর্জনে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামে ছিল না বিসর্জনের বাড়তি আয়োজন। বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা র্যালি বের হয় সিলেটে, বিসর্জন দেয়া হয় চাঁদনী ঘাটে। রাজশাহী মহানগরীর বেশ কয়েকটি পূজা মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। পূজার সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর থেকে পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। খুলনা, বরিশাল, দিনাজপুর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। করোনা মহামারী থেকে বিশ্ব মুক্তি পাবে, উৎসব আনন্দে আগামী বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে, এমন প্রার্থনা ছিল ভক্তদের মধ্যে। রত্না জামান, একুশে টেলিভিশন। প্রথম স্তরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। এরই মধ্যে এ অংশে 4 ভাগে 3 ভাগ কাজ শেষ হয়েছে। দাঁড়িয়েছে স্টেশনগুলোর কাঠামো। এদিকে জাপানে চলছে ট্রেন তৈরি কাজ। জানুয়ারির আগেই 5টি মেট্রো ট্রেন সেট তৈরি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইবনে নূর শাওনের রিপোর্ট।
দিয়াবাড়ি মূল ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে মেট্রো রেল লাইনের মূল কাঠামো। উড়াল পথের উপর বসছে রেল লাইন, কাজ চলছে বিদ্যুৎ লাইন সহ বিভিন্ন কারিগরি অনুষঙ্গের। উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক সকল ব্যবস্থা থাকবে। এই স্টেশনের চারদিকে 4টা এক্সিডেন্ট্রি থাকবে, প্রত্যেকটা এক্সিডেন্ট্রিতে এসকালেটর, লিফট এবং সিঁড়ি 3টা ব্যবস্থাই থাকবে। আর্কিটেকচার, ইউনিটি ওয়ার্ক এবং অন্যান্য আনুষঙ্গিক বিভাগ উপর স্টিল স্ট্রাকচারের কাজ চলছে। 2016 সালের হোলি আর্টিজান হামলা এবং চলমান করোনা পরিস্থিতি প্রকল্পকে বাধাগ্রস্ত করেছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন কাজ এগিয়ে চলছে। সেপ্টেম্বরে আমরা দ্বিতীয় মেট্রো রেলের নির্মাণ কাজ আমরা সম্পন্ন করি, এখন বাকি 3টা নির্মাণ কাজ করছে। মেট্রো ট্রেন সেট দেশে আসলেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ইন্টিগ্রেটেড টেস্ট ও ট্রায়াল রান শুরু হবে। হাইলি আইসিটি বেসড ট্রেন, এটা দুর্নিয়ন্ত্রণ ভাবে চলবে। এটাকে একটা বিশেষজ্ঞ টিম এটাকে কিন্তু শিপে তুলবে। তারপরে যখন চট্টগ্রামে আসবে, চট্টগ্রামে কিন্তু আবার সেই বিশেষজ্ঞ টিমটাই কিন্তু আবার শিপ থেকে নামাবে এবং সেখান থেকে আবার এটাকে ট্রান্সপোর্ট করে যখন ডিপোতে নিয়ে আসবে, তখনও তাদের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ বলছে বড় কোনো সমস্যা না হলে 2021 সালের শেষ নাগাদ রাজধানীতে চলবে মেট্রো রেল। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপত্তা ও উন্নয়নের নামে বিমান যাত্রীদের কাছ থেকে নতুন ফি আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, যাত্রীদের অসন্তোষ থাকলেও সেবার মান বাড়লে তারা খুশি হবেন। তবে করোনার এই সময় নতুন ফি নির্ধারণ না করলেই ভালো হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জসিম জুয়েলের রিপোর্ট। 1 আগস্ট থেকে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি। প্রতিবার ভ্রমণের জন্য উন্নয়ন ফি 100 টাকা এবং নিরাপত্তা ফি 70 টাকা নেওয়া হচ্ছে। বাড়তি ফি আরোপে আছে অসন্তোষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সেবার মান বাড়াতেই এই ফি নির্ধারণ করা হয়েছে। এগুলো তো সবই করা হচ্ছে যাত্রীদের চলাফেরা যাতে নাকি নির্বিঘ্নে করতে পারেন, নিরাপদভাবে করতে পারেন, স্বাচ্ছন্দ্যে করতে পারেন, এগুলোর জন্যই কিন্তু করা হচ্ছে। সেক্ষেত্রে যে সামান্য চার্জটা, এটা কিন্তু অন্যান্য দেশে আছে, তা আমাদের দেশে পরে হয়তো ইনিশিয়ালি লোকজন ভাববে, কিন্তু একজন যেই যাত্রী মানে 1 লাখ টাকা দিয়ে একটা টিকিট কাটতে পারেন, তার জন্য 1500 থেকে 1800 টাকা দেওয়াটা আমার মনে হয় না, বা তার এই কন্ট্রিবিউশনটা আমাদের দেশের জন্য অনেক একটা বিশাল কন্ট্রিবিউশন হচ্ছে। যাত্রীদের কাছ থেকে নিরাপত্তা ও উন্নয়ন ফি নেওয়া হলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই বছর তারা ধারণা করছে প্রায় 350 থেকে 400 কোটি টাকা তারা আয় হারাবে আর কি। এই আয়টাকে তারা কভার আপ করার জন্য, তারা এটাকে তোলার জন্য এই ফি গুলো তারা আরোপ করেছে। মানে ফি আরোপ করার সময় কিন্তু এটা সঠিক সময় ছিল না আর কি। এখন কিন্তু এমনিই মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। সবকিছুর পরও সবার চাওয়া নিশ্চিত হোক বিমানবন্দরের উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে শনাক্তের সংখ্যা 4 লাখ ছাড়ালো, আর মৃত্যু হয়েছে আরও 15 জনের। এ নিয়ে মোট মৃত্যু 5818। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 233তম দিনে 111টি ল্যাবে 13,758টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1436 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,251 জন। নতুন 1493 জন সহ সুস্থ হয়েছেন 3,16,600 জন। দেশে সুস্থতার হার শতকরা 79.10% এবং মৃত্যুর হার 1.45%। করোনায় পুরুষ মৃত্যুর হার 77% এবং নারীর মৃত্যুর হার 23%। করোনা মোকাবেলায় চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। জেনারেল হাসপাতালের চিকিৎসক গবেষকের উদ্যোগে শুরু হচ্ছে এই পরীক্ষা। আগামী 6 মাস গবেষণা চলবে করোনা আক্রান্ত 1700 জনের উপর। গবেষণাটি করোনা সংক্রমণ ঠেকাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। দেশের প্রত্যন্ত অঞ্চলে কী হারে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে অথবা সংক্রমিতদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিনা, এমন তথ্য যাচাইয়ে অ্যান্টিবডি টেস্ট একটি স্বীকৃত পদ্ধতি। বিশ্বের বিভিন্ন দেশে এই পরীক্ষা চালু রয়েছে।
তাই করোনা প্রতিরোধে শহর ও গ্রামাঞ্চলে সরকারি উদ্যোগে অ্যান্টিবডি পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। যে আমাদের মোস্ট অফ দ্য এরিয়ার মোর দেন 50% পিপল অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে। সো আমাদের কোনো চিন্তাই নাই যে এটাকে নিয়ে আবার ভাবনা চিন্তা করার কিংবা এটার সেকেন্ড ওয়েভ নিয়ে আর ভাববার। করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে সীমিত পরিসরে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে শুরু হবে অ্যান্টিবডি টেস্ট। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 20,000-এর বেশি মানুষ। 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকের তত্ত্বাবধানে সংক্রমণের পর সুস্থ হওয়া 1,700 ব্যক্তির উপর চলবে এই গবেষণা। তহবিল সংস্থান হলে বাড়বে গবেষণার পরিধি ও সময়, জানালেন গবেষক দলের প্রধান। কতগুলো মানুষ কিন্তু আবার আক্রান্ত হওয়ার চান্স থাকবে, এটা কি 20% নাকি 30% নাকি আরও বেশি, অথবা এমন হতে পারে যে এটা লাইফ লং কিনা, যে একবার আক্রান্ত হলে তার হয়তো কখনোই আর করোনা হবে না, সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে এই তথ্যের মাধ্যমে জানতে পারবো। এই গবেষণার ফল জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কারা বেশি আক্রান্ত হচ্ছে, কোন বয়সে বেশি আক্রান্ত হচ্ছে, এগুলো সবই রিসার্চ থেকে বেরিয়ে আসে। বৃহত্তর ক্ষেত্রে জনগোষ্ঠীর জন্য এটিকে যদি আমরা রেপ্লিকেট করতে পারি, অন্যান্য সংস্থাগুলো, অন্যান্য প্রতিষ্ঠানে যদি আমরা চালু করতে পারি, আমরা সেক্ষেত্রে আসলেই জনগণের জন্য, জনগণের স্বাস্থ্যসেবায় কিছুটা করতে পারবো। গবেষণা পরিচালনা এবং অ্যান্টিবডি টেস্টের কিটের জন্য অর্থ সহায়তা দিতে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিএনপির অপরাজনীতি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পেতে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বিএনপিকে গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজে, যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা, তারাই তো গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা। চলছে ঢাকা 18 সংসদীয় আসনে উপনির্বাচনের প্রচারণা। করোনা মহামারীর মধ্যেও এই নির্বাচনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ভোটারদের মাঝে। স্বাস্থ্যবিধি ততটা অনুসরণ করা না হলেও উভয় প্রার্থী চষে বেড়াচ্ছেন পুরো সংসদীয় এলাকা। বিরাজমান সমস্যার সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে একটি মডেল সংসদীয় আসন বানানোর প্রতিশ্রুতি প্রধান দুই প্রার্থীর। নির্বাচনের খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। তুরাগ তীরে বেড়িবাঁধ থেকে শুরু করে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, খিলক্ষেত সহ জোয়ার সাহারার পুরো এলাকা নিয়ে ঢাকা 18 আসন। মোট ভোটার সংখ্যা 5,55,713 জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংসদ সাহারা খাতুনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। উত্তরা 18 নম্বর সেক্টর থেকে প্রচারণায় নামেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন, বিতরণ করেন নৌকা মার্কার লিফলেট। তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ, আপনারা ভোট দিন, আমি আপনাদের সেবা করব। আপনাদের ঢাকা 18 আসনকে আমি উন্নয়নের শীর্ষে নিয়ে যাব এবং একটি মডেল ঢাকা 18 আসন হিসেবে গড়ে তুলব। এ সময় আওয়ামী লীগের নেতারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ জানান। হাজার হাজার মানুষ আমরা বের হওয়ার পর আমাদের মিছিলে কাতারে সামিল হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, আজকে মানুষ নৌকায় ভোট দিতে চায়। থেমে নেই প্রতিপক্ষ বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণাও। এদিন উত্তরা আজমপুর জয়নাল মার্কেট এলাকা থেকে গণসংযোগে নামেন দলের নেতাকর্মীরা। পরে নিজ বাসভবনে স্থাপিত নির্বাচনী কার্যালয়ে প্রচার কাজের বাধা দেওয়া সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হবার অভিযোগ করেন বিএনপির প্রার্থী। আজকে 50 নম্বর ওয়ার্ডে আমার পারমিশন ছিল, গতকালকে আমার 54 নম্বর ওয়ার্ডে পারমিশন ছিল, কিছুক্ষণ আগে আমাদের মহিলা কর্মীরা 54 নম্বর ওয়ার্ডে গিয়েছে, সেখানেও তারা মারধর করেছে। এই হাজার হাজার নেতাকর্মী দেখে কিন্তু তারা ভয় পাচ্ছে এবং আমাদের নেতাকর্মীকে হামলা করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে। করোনা সংক্রমণ এড়াতে 12ই নভেম্বরের এই উপনির্বাচন ইভিএমে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা।
শেরে বাংলা একে ফজলুল হকের আদর্শ বাস্তবায়ন হলেই প্রকৃত বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। বলেন, শেরে বাংলার জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশই এই অঞ্চলের মানুষকে নিজেদের অধিকার আদায়ে সচেতন করে তুলেছিল। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন তার রাজনৈতিক প্রজ্ঞার অন্যতম উদাহরণ। শেরে বাংলা জনদরদি নেতা হিসেবে বাঙালির হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন বলেও মনে করেন সমর রেজাউল করিম। আমাদের প্রত্যেকে বাড়িতে গিয়ে চোখটা বন্ধ করে মনের দৃষ্টিতে তাকাতে হবে, শেরে বাংলা কি চেয়েছিলেন, আমরা কি করতেছি, আর এই আদর্শের উত্তরাধিকার যারা বহন করবে তাদের সমর্থন করতে হবে। রংপুরের হারাগাছায় স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রংপুর ডিবি পুলিশের এএসআই রাজু ও নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওই ছাত্রীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে তার পরিচিত আরও কয়েকজনকে দিয়ে ধর্ষণ করায়। এক পর্যায়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রায়হান সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতে ধর্ষক পুলিশ কর্মকর্তা সহ 3 জনকে গ্রেফতার করা হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মেয়েকে, ওই ভিকটিমকে আমরা নিয়ে ওই বাসা থেকে ওই মহিলাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা এটা একটা অভিযোগ নিচ্ছি এবং এটা খুব প্রাইমারি লেভেলে আছে। এর সত্যতা, এর পিছনে কারা কারা আছে, এটা আমরা মামলা তদন্তকালে আমরা জানতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কয়েকটি ছাত্র সংগঠন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচি থেকে ইউজিসির তদন্তের আলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এদিকে উপাচার্য ইউজিসির প্রতিবেদনকে একপেশে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চলতি বছরের জানুয়ারি মাসে ৬২ জন শিক্ষক এবং 2 জন চাকরি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির তথ্য উপাত্ত সংবলিত ৩০০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও ইউজিসিতে দাখিল করেন। এতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগের অভিযোগ আনা হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে সুপারিশ সহ ৭৩৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। মাননীয় উপাচার্যের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আনা হয়েছে সেটার তদন্ত করেছে তারা, এবং তদন্ত করে একটা সুন্দর একটা রিপোর্ট প্রদান করেছেন। অপেক্ষাকৃত কম যোগ্য কিংবা আমরা অনেক ক্ষেত্রে অযোগ্যদেরও উনি নিয়োগ দিচ্ছেন। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান, লেখাপড়া, গবেষণা সকল মান নিম্নগামী হয়ে যাচ্ছে। শিক্ষকরা জানান, নীতিমালা বদল করে নিজ কন্যা ও জামাতাকে নিয়োগ, রাষ্ট্রপতিকে অসত্য তথ্য প্রদান সহ উপাচার্যের বিরুদ্ধে 25টি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। একটাই শুধু প্রমাণ, তিনি এই যোগ্যতাকে নামিয়েছেন 2017 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, আমার ধারণা কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেই এমন নাই যে যোগ্যতা নামানো হয়। ইউজিসির দেয়া তদন্ত প্রতিবেদনকে একপেশে বলে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ বিষয়ে তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ যথাযথ হলে তা তদন্তে আমার 100% সম্মতি আছে। এ ব্যাপারে আমি চিঠি লিখে ইউজিসির সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছিলাম। তবে সেই তদন্ত হতে হবে যথাযথ প্রক্রিয়া ও আইন সিদ্ধভাবে গঠিত পক্ষপাতহীন তদন্ত কমিটির মাধ্যমে। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পর কাজলা মোড়ে সমাবেশের চেষ্টা করে ছাত্রদল। এ সময় একজনকে আটক করে পুলিশ। রত্না সামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ।
ফরিদপুরে শিক্ষিত যুবকরা বাণিজ্যিকভাবে পাখি পালন করছেন। পড়াশোনার পাশাপাশি পাখি বিক্রি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। পালন করে স্বাবলম্বী হচ্ছেন ফরিদপুরের শিক্ষিত যুবকেরা। খামারে রয়েছে বাজরিগার, কালিম, অস্ট্রেলিয়ান ঘুঘু, লাভ বার্ড, ফিন্স, জাভা সহ নানা প্রজাতির পাখি। অনেকে পুষছেন লক্ষা, সিরাজি, বল, মুখী, গিরিবাজ সহ বিভিন্ন প্রজাতির কবুতর। শহরের লক্ষ্মীপুর স্টেশন রোড এলাকায় পাখি বিক্রির জন্য সপ্তাহে একদিন হাট বসে। করোনার এই সময়ে প্রতি মাসে বিক্রি হচ্ছে 15 থেকে 20,000 টাকার পাখি। শুরুতে আমি এক জোড়া পাখি দিয়ে পাখি পালা শুরু করি। পরবর্তীতে আস্তে আস্তে পাখি কালেকশন করে বর্তমানে আমার প্রায় 1 লক্ষ টাকার মতো পাখি আছে আমার এই খামারে। এই করোনাকালীন সময়ে আমি প্রায় 50 থেকে 60,000 টাকার মতো পাখি আমি বিক্রি করি। প্রথমে আমি 5-6 জোড়া কবুতর দিয়ে শুরু করছি, তো আল্লাহ দিলে এখন আমার 20-25 জোড়া কবুতর হয়ে গেছে। তো মাঝখানে আমি কিছু কবুতর বিক্রি করছি প্রায় 50,000 টাকার মতো। লাভজনক এই পাখি পালনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। পাখি পালন করা থেকে আগ্রহ হয় আমার পাখি পালনের প্রতি, তারপর আমি তার কাছ থেকে পাখি নিই এবং আমার আশা আছে আমি তার মতোই লাভবান হতে পারবো। পাখি কিনতে আসছি, আশা করি এই পাখি থেকে আমি লালন পালন করে অনেক লাভবান হতে পারবো। স্থানীয় প্রশাসন বলছে তরুণ এসব উদ্যোক্তাদের দেয়া হবে প্রয়োজনীয় সহযোগিতা। তরুণ উদ্যোক্তাদের অনুরোধ করব, যাদের আর্থিক সহায়তা দরকার তারা যেন সংশ্লিষ্ট সরকারি ডিপার্টমেন্টের সাথে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করে, যাতে করে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতার আওতায় নিয়ে আসতে পারি। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে কমবে বেকারত্ব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষী দলের সদস্য লেন্স কর্পোরাল আবদুল্লাহ আল মামুন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সোমবার ডেরা এলাকায় বাংলাদেশি সেনাদের বহনকারী একটি ওয়াটার ব্রাউজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে। এই সময় ঘটনাস্থলে মারা যান লেন্স কর্পোরাল আবদুল্লাহ আল মামুন। গুরুতর আহত হন আরও 2 সেনা সদস্য। পরে তাদের স্থানীয় জাতিসংঘের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাকি সেনা সদস্যরা নিরাপদে রয়েছেন। খেলার খবর। তৃণমূলে ফুটবলকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণ ও মেধাবী ফুটবলার খুঁজে বের করতে ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কর্মশালার উদ্বোধন করেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতর রহমান মানিক। 2 মাস মেয়াদী কর্মশালায় বিভিন্ন জেলার 75 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এমন কর্মশালার নিয়মিত আয়োজন করা হবে বলে জানিয়েছে বাফুফে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নৌবাহিনী কর্মকর্তার উপর হামলার মামলায় হাজী সেলিমের বাসভবনে অভিযান, ছেলে ও তার সহযোগীকে 1 বছর করে কারাদণ্ড। বিসর্জনের বিষাদে শেষ হল শারদীয় দুর্গোৎসব, কল্যাণময়ী রূপে থাকবেন দেবী, প্রত্যাশা ভক্তদের। প্রথম ধাপে মেট্রো রেল চালু হবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। জানুয়ারিতে আসছে 5টি ট্রেন সেট। বিমান যাত্রীদের উপর নতুন ফি আরোপ, সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত বেশিরভাগ সমর্থক, কমছে সহিংসতার উদ্বেগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।